হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। তর সইছিল না এত ভালো সম্বন্ধটা হাতছাড়া করার, তাই না? এবার খুশি তো? আরও খেপে গেল তুর্য। কেমন হিংস্র চাহনি নিক্ষেপ করে বলল, কাটা খেয়ে নুনের ছিটা দিতে এসেছো? ভুল যখন করেছিস শুনতে তো হবেই, তাই না? ভুল করেছি কি আর সাধে? ওকে পায়ের নিচে রাখতে হলে একটু আধটু করা হতেই হতো, কিন্তু ওই শ্রাবণটা এসে তো। হয়েছে হয়েছে, খুব করে দেখিয়েছো, এবার এটা লাগাও। ইস, মেরে কি অবস্থা করেছে। আফসোস করে শেষোক্ত কথাটা বললে বরফের বাটিতে এগিয়ে দিল রূপা বেগম। তুর্য উঠে বসল, মায়ের দিকে বরফের বাটিটা নিতে নিতে বলল, সব শোধ তুলবো মা, তুমি এ নিয়ে চিন্তা করো না। কিভাবে তুলবি? আছে, ও তুমি বুঝবে না। ও আমি বুঝতেও চাই না, যা করবি তাড়াতাড়ি করবি। ওরা কিন্তু তোর জন্য তাদের মেয়েকে নিয়ে বসে থাকবে না, সুযোগ পেলেই ভালো ছেলের হাতে তুলে দিবে। না মা, তুমি আসল ব্যাপারটাই মিস করে যাচ্ছ। আসল ব্যাপার মানে? তুমি শ্রাবণকে লক্ষ্য করেছো কখনো? ও স্বভাব চেয়ে ঈশার প্রতি একটু অন্যরকম। এখানে অন্য ব্যাপার আছে মা। কি বলছিস তুই? সবই তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। দুধ ছাড়ো তো, যাও এখন তুমি আমাকে আমার প্ল্যান সাজাতে দাও। তোর কথা ছাতার মাথা কিছুই বুঝি না আমি। বরফগুলো লাগিয়ে নে, একটু পর আমি ওষুধ নিয়ে আসবো। হুম। ভাবুক মনে বসে রইল তুর্য। শ্রাবণ কি ঈশাকে ভালোবাসে? কিন্তু সেটা কি করে হবে? সে তো প্রায়ই ঈশার সম্বন্ধে খোঁজ নিয়েছে। এরকম কিছু হলে একটু আধটু তো খবর পেতই। আবারও খোঁজ নিতে হবে, ভালো করে খোঁজ নিতে হবে। চোয়াল শক্ত করে ঈশার পানে তাকিয়ে আছে শ্রাবণ, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে ওকে। ঈশা গুটিসুটি হয়ে বসে আছে, চেহারার এমন ভাব করেছে যেন বিশ্বের সেরা অসহায় ব্যক্তি সে। বাড়ির প্রায় অর্ধেক লোকই ঘুমে কাদা, ঘুমোয়নি হাতে গোনা কয়েক জোড়া কাপত কপতি। তাদের মধ্যে ঈশা এবং শ্রাবণ অন্যতম, যদিও বা তারা কপত কপতি নয়। ঈশার গালের বাপাশে 5 আঙুলের ছাপ পড়ে আছে। ফর্সা মুখে দাগগুলো খুব বিভৎস লাগছে ঈশার। তুর্যের দেওয়া চরটা এত সহজ ছিল না। দাগগুলো যতবার শ্রাবণের চোখে ভাসছে ততবারই ভেতর থেকে হিংস্র হয়ে উঠছে সে। ইচ্ছে করছে এক্ষুনি চলে যায় তুর্যর কাছে, এবং যতক্ষণ না ঈশার মুখ থেকে এই দাগগুলো সরছে ততক্ষণ তাকে লাগাতার মারে। চাইলেও পারছে না দাদাজানের জন্য। যা হয়ে গেছে হয়ে গেছে, সে আর এই নিয়ে কথা টানতে চান না। অমন করে তাকিয়ে থাকলে আমার ব্যথা ভালো হবে না, তুমি বুঝতে পারছো না? এতে উল্টো আমার ব্যথা বাড়ছে। ইচ্ছে করছে এই ছাদ থেকে ছুঁড়ে ফেলি নিচে। তুমি আমাকে মার্ডার করতে চাইছো নাকি? উচিত তো সেটাই। যত সমস্যার মনে তুই কেন নাচতে নাচতে বিয়েতে হ্যাঁ করলি? আমাকে না করেও শান্তি হয়নি, তাই না? ডিরেক্ট বিয়ে করতে চলে এসেছে। আজ তোর জন্যই একটা বাইরের ছেলে তোর ঘরে ঢোকার সাহস পেয়েছে। নাকি জানি, সব দোষ আমারই হবে। এটাকে দোষ দেয়া বলে না, এটাকে বলে গাধামি, বুঝেছিস? গাধামি আবার কি? এই তো সঠিক প্রশ্ন করেছিস, গাধামি কি? ধ্যাৎ, এখন মোটেও মজা করার মুডে নেই আমি। তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করার জন্য বসে থাকি? বড্ড সাহস বেড়েছে তোর। ঈশা চুপসে গেল। মনে পড়ল এই গুরুগম্ভীর লোকটার সাথে একটু বেশি কথা বলে ফেলছে সে। কখন যে পরের চরটা এর হাত থেকে পড়বে কে জানে। শ্রাবণ একটা টুল টেনে বসলো ঈশার সামনে। ঈশা আশেপাশে দেখতে লাগলো। বাতাসে বৃষ্টির গন্ধ। কিছুক্ষণ আগেই খুব বৃষ্টি হয়েছে, তারই রেশ রয়ে গেছে বাতাসে, গাছের ডালে, রাস্তায় এবং বাড়ির ছাদে।
ঈশা টেনে নিঃশ্বাস নিয়ে শ্রাবণের পানে তাকাতেই শ্রাবণ ওর হাতে ধরে রাখা মলমটা নিয়ে নিল। তুমি এটা দিয়ে কি করবে? প্রশ্ন করলো ঈশা। শ্রাবণ বিনা জবাবে মলমটা খুলে নিজের হাতে খানিক নিয়ে নিল। ঈশা পুনরায় কিছু বলবে তার পূর্বে শ্রাবণ তার হাতটা ঈশার গালে চেপে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল ঈশা। আতঙ্ক নিয়ে শ্রাবণের পানে তাকাতেই শ্রাবণ গম্ভীর গলায় বলে উঠল, রিলিফ পাবি, এত ঢং করার কিছু হয়নি। ঢং? আমি ঢং করছি? ব্যথা হলে বল। চুপ। ঈশার মুখে হাত চাপল শ্রাবণ। ঈশা চোখ বড় বড় করে তাকালো। শ্রাবণ চোখ দিয়ে শাসালো যেন। চোখ নামিয়ে নিল ঈশা। শ্রাবণও খানিক বাদে হাত নামিয়ে নিল ওর মুখ থেকে। অতঃপর গালে ধীরে সুস্থে মলম মালিশ করে দিল। ঈশা আর কোনো কথা বলল না এর মাঝে। চুপচাপ সেবা নিতে লাগলো তার শ্রাবণ ভাইয়ের। আজকের শ্রাবণের মাঝে সেই 3 বছর আগের শ্রাবণের বড্ড মিল খুঁজে পাচ্ছে ঈশা। ঠিক এরকমই তো ছিল মানুষটা, একটু রাগী, একটু কেয়ারিং। চুপ থাকতে বলেছি, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে বলিনি। কথাটা শুনে লজ্জায় পড়ে গেল ঈশা। লজ্জা পেয়ে চোখ উল্টে পাল্টে নামিয়ে নিল। মাটিতে বিদ্ধ করে আর চোখে একবার তাকালো শ্রাবণের পানে। শ্রাবণ তখনও একভাবেই তাকিয়েছিল ওর পানে। এবার যেন দুজনের চোখাচোখি হয়ে গেল। ঈশা পুনরায় চোখ নামিয়ে নিলে শ্রাবণ হেসে উঠল মনে মনে। মনে মনে আওড়ালো, পাগলি, তোকে একটা জিনিস দেওয়ার ছিল। আমতা আমতা করে বলল শ্রাবণ। ঈশা মুখ উঁচিয়ে তাকালো শ্রাবণের পানে। বিস্মিত কণ্ঠে শুধালো, কি জিনিস? বস এখানে। বলেই উঠে চলে গেল সে। ঈশা তার যাওয়ার পানে তাকিয়ে রইল। শ্রাবণ গেল আর আসলো। পুনরায় ঈশার সামনে এসে বলল সে। হাতে পলিথিনে মোড়ানো কিছু একটা ধরে রেখেছে। ঈশার কৌতূহল তরতর করে বেড়ে গেল। চোখ মুখ ছোট ছোট করে দেখতে লাগলো শ্রাবণের হাতের ব্যাগটা। কি আছে এতে? প্রশ্ন করলো ঈশা। ঈশার প্রশ্নে শ্রাবণ একবার তাকালো ঈশার পানে। তবে ঈশার প্রত্যাশা অনুযায়ী জবাব দিল না। মৃদু হেসে পলিথিনটা খুলে ভেতর থেকে বের করলো কিছু, যা দেখতে ঈশার চোখ চড়ক গাছ। চোখ জোড়া বড় বড় করে মৃদু স্বরে চেঁচিয়ে উঠে বলল, বেলি ফুলের মালা? দেখি হাতটা দে। হ্যাঁ? শ্রাবণ জবাব দিল না। সে নিজে ঈশার হাতটা টেনে নিজের হাতে নিল। অতঃপর পরম যত্নে বেলি ফুলের মালাটা পরিয়ে দিল ঈশার হাতে। ছাদের হলদে আলোতে গোটা মুহূর্তটি বড্ড নেশালো লাগছে ঈশার কাছে। ঘোর লাগছে এত সুন্দর মুহূর্তটির প্রতি। সেই সকাল থেকে এভাবে রেখে দিয়েছি, কতবার যে চেক করেছি নেতিয়ে যাওয়ার ভয়ে। ফাইনালি আই এম সাকসেস। ঈশা নিজের হাতটা চোখের সামনে উঁচিয়ে ধরল। হাতের উপর এক ফালি হলদে আলো পড়ল। ঈশা মাতাল হেসে বলল, তুমি আমার জন্য এত ভাবো শ্রাবণ ভাই? একদম না, এখানে ভাবার কি আছে? আর আমাদের মাঝে মোটেও সব আগের মতো নর্মাল নয়, ভুলে যাস না। গম্ভীর হয়ে গেল শ্রাবণ। ঈশা অবাক বনে যাওয়া চেহারায় শ্রাবণের পানে তাকাতেই গম্ভীর ভাবটা বজায় রেখেই উঠে চলে গেল সে। ঈশা হতভম্ব হয়ে বলে উঠল, মানে কি? মানে কি? কে জানে। এই ছেলেটাকে বোঝার সাধ্য কারও নেই। ঈশার তো আরও নয়। আজ তিতিরের বৌভাত। সকাল থেকে বাড়িতে তোড়জোড় শুরু হলো তিতিরের শ্বশুর বাড়ি যাওয়ার। মোট 4টে গাড়ি ভাড়া করা হলো সবাই মিলে যাওয়ার জন্য। দুর্গম পথ, যেতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই চিন্তাতেই বাড়ির প্রায় প্রত্যেকটা মানুষ ভয়ানক সাজলেও মুখে বাড়তে একটা প্রসাধনীও ছোঁয়ালো না ঈশা। বড় মামি আজও শখ করে শাড়ি পরিয়ে দিয়েছে ঈশাকে। ঈশা শাড়ি না পরার জন্য অনেক জোরাজোরি করলেও সেদিনের মতোই পার পেল না। আসমানে এবং সাদার কম্বিনেশনে একটা সিল্ক শাড়ি পরিয়ে দিয়েছে। সঙ্গে পরল স্বল্প অলংকার। চুলগুলো আগের দিনের মতোই ছেড়ে রাখলো।
কানের পাশে একটা সাদা গোলাপ, কপালে পাথরের একটা টিপ আর হালকা লাল লিপস্টিক। এতেই বিরক্ত লাগছে ঈশার। এতখানি পথ সেজেগুজে বসে থাকা তো দূর, এই শাড়ি সামলানোই যে তৃতীয় বিশ্বযুদ্ধের বরাবর। তবে বাকিদের কথা না বলাই শ্রেয় যেন, এক একজন সেজেছে ভূতের মতো। একটা গাড়িতে 10 জন করে গাদাগাদি করে বসেছে, একটা গাড়িতে 8 জন এবং ঈশাদের গাড়ি মোট 13 জন। ঈশাদের গাড়িতে দেওয়াই হলো মূলত সমবয়সীরা একসাথে মজা করে যাওয়ার জন্য। যেখানে বসলো তুতুন, তানি, ঈশা, আরব, শ্রাবণ, শ্রাবণের 2 মামাতো বোন, আরবের 3 জন খালাতো এবং মামাতো বোন, আরও বেশ কয়েকজন। তবে বাকিদের গাড়ির তুলনায় এই গাড়িটা বেশি ফুল হয়ে গেছে। শ্রাবণ ড্রাইভারের পাশের সিটে বসে বাকিদের সবগুলোকে পেছনে বসিয়ে দিল। কিন্তু তারপরও বিপত্তি বাঁধল। এখানে বেশিরভাগই ছোট হওয়াতে মারামারি চলছে কতক্ষণ পর পর। একে একটা কিল দিলে ও ওকে একটা ঘুষি মারছে, আবার টানাটানি চলছে ঈশার শাড়ির আঁচল নিয়ে। ঈশার শরীর শুকনা পাতাল গরনের, এক কোণে বসে সারাদিন পার করে দিতে পারে। তবে এদের সাথে বসাটাই অসম্ভব হয়ে উঠছে ক্রমশ। এরপর আরও একটি সমস্যা দেখা গেল। ঈশার চুলগুলো বড় হওয়ায় অনেকটা মাটির ছুঁই ছুঁই অবস্থা, যা দেখে বাচ্চাগুলো যেন নতুন খেলনা পেল। কতক্ষণ পর পর ঈশার চুল ধরে ঝুলে পড়ছে। বেচারি রেগে গেলেও বেশি কিছু বলতে পারছে না, আর এর সবটাই সামনে থেকে দেখছে শ্রাবণ। তাই হঠাৎ পেছনে এসে গাড়ির দরজা খুলে ঈশার হাত ধরে নামিয়ে নিয়ে চলে গেল সামনের সিটে। আগে নিজে উঠে পড়ে ঈশাকে উঠিয়ে বসিয়ে দিল তার পাশে। ঈশা অবাক স্বরে বলে উঠল, এটা কি হলো? শ্রাবণ গম্ভীর গলায় বলে উঠল, চুপ করে বস, একটু নড়াচড়া করলে বাইরে ফেলে দিব। কি বললি? কি বলবো? তুমি নিজেই তো বললে চুপ থাকতে, এখন আবার নিজেই জিজ্ঞেস করছি। ভাব নিয়ে বলল ঈশা। শ্রাবণ চোখ পাকিয়ে তাকালে আবার চুপসে গেল সে। একই সিটে পাশে পাশে গা ঘেঁষে বসে আছে শ্রাবণ আর ঈশা। ড্রাইভার গাড়ি চালাচ্ছে এক মনে। বাচ্চারা সব একত্র হয়ে হল্লা করছে পেছনে। বারে বারে শ্রাবণের ধুমুকে 2-4 মিনিটের জন্য চুপ হলেও পুনরায় তাদের আনন্দ উল্লাস জমজমাট হয়ে ওঠে। এদিকে ঈশা কাচুমাচু হয়ে বসে আছে শ্রাবণের ভয়ে। শ্রাবণ ওর এমন ভাব দেখে গলা খাকারি দিয়ে বলল, বসতে অসুবিধা হলেও একটু অ্যাডজাস্ট করে নে। ঈশা পাশ ফিরে তাকালো শ্রাবণের পানে। সে উসখুস করছে, বসতে না পারার দায়ে না, অন্য কারণে। সেটা কি করে বলবে শ্রাবণকে? ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ ভ্রু নাচালো। ঈশা না সূচক মাথা নাড়িয়ে সম্মুখে দৃষ্টি নিক্ষেপ করলো। শ্রাবণ এতটা কাছে বসতে ভেতরে ভেতরে কেমন হচ্ছে ঈশার। পেটের ভেতর গুড় গুড় করছে যেন। বেশি অসুবিধা হচ্ছে? না, তেমন অসুবিধা হচ্ছে না। আর একটু এগিয়ে এদিকে। আর এগোলে তো? আর এগোলে শ্রাবণের বুকের সাথে লেগে যাবে ঈশার পিঠ। ঈশা লজ্জা পাচ্ছে এই বিষয়টার জন্য। শ্রাবণের এত কিছু মাথায় নেই, তার দুশ্চিন্তা ঈশার অসুবিধা নিয়ে। আরে এগিয়ে আসতে প্রবলেম? বলে ঈশার কোমর ধরে নিজের কাছে টেনে আনলো শ্রাবণ। শ্রাবণের হাত ঈশার কোমর ছুঁতেই হকচকিয়ে তাকালো ঈশা। চোখ চূড়া রসগোল্লা করে তাকাতে শ্রাবণ ওকে তার নিজের কাছে টেনে নিল। পরক্ষণেই চোখে চোখ পড়ল দুজনের। ঈশার বুকের ভেতর ঢোল পেটাচ্ছে কেউ। চোখ মুখ কেমন হয়ে উঠল তার, খানিক লজ্জা, খানিক ভয়। বস চুপটি করে। মানুষটাকে সত্যি বুঝে না ঈশা। এমন 100টা রূপ এক এক মুহূর্তে, কোনটা আসল ভাববে সে? শ্রাবণের শরীর থেকে এক মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে বারবার। ঈশা না চাইতেও বারবার সেই মাতাল ঘ্রাণ উপভোগ করতে শ্রাবণের প্রতি ঝুঁকে যাচ্ছে। শ্রাবণ হয়তো বুঝতে পারছে না ঈশার মতলবখানা। সে স্বাভাবিকভাবেই ঈশাকে ধরে রেখেছে আগের মতো। ঈশা সেই সুযোগে শ্রাবণের আরও সন্নিকটে পৌঁছে গেল।
খানিক বাদে শ্রাবণের মনে হলো ঈশা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কি অদ্ভুত ব্যাপার! এই তো এক্ষুনি ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল শ্রাবণের পানে, আবার এক্ষুনি ঘুম। শ্রাবণ মনে মনে হাসলো, হেসেই ঈশার কোমর ছেড়ে কাঁধে আগলে নিল। ঈশাকে আগলাতে আগলাতেই পুনরায় পেছন থেকে হই হুল্লোড়ের শব্দে রাগী চোখে তাকালো শ্রাবণ। শ্রাবণের রাগী দৃষ্টি জোড়া ভরকে দিল বাচ্চাগুলোকে। তারা নিজ নিজ দায়িত্বে চুপ হয়ে গেল। ভাইয়া, গাড়ির এসিটা বন্ধ করে গাড়ির জ্বালানাটা খুলে দেই না? বলল তুতুন। ওর চোখ মুখ বিধ্বস্ত দেখাচ্ছে, যা দেখে বুঝতে অসুবিধা হলো না এসিটা ঠিক হজম করতে পারছে না তুতুন। তানি বলল, আমার বমি পাচ্ছে এসির গন্ধে। তানি আবারও বলল। কথাটা বলে থামতে পারল না তানি। এর মধ্যেই বমির বেগ চাপল তুতুনের। হা করতেই মৃত গলায় চেঁচিয়ে উঠল তানি। আরও পাশ থেকে তুতুনকে ধরে বলল। ড্রাইভার গাড়ি থামালো চট জলদি। তুতুন লাফিয়ে পড়ল গাড়ির বাইরে, সঙ্গে সঙ্গে বমি। তানি ঘৃণার জন্য যেতে পারছে না বোনের কাছে। আরব কি করবে যেন বুঝতেই উঠতে পারছে না। এদিকে শোরগোল শুনে উঠে পড়ল ঈশা। আশেপাশে তাকিয়ে কতক্ষণ বোঝার চেষ্টা চালালো কার কি হলো। অতঃপর যখন দেখলো তুতুন বমি করছে, একরকম দৌড়েই তুতুনের কাছে যায়। দু হাতে ওর মাথাটা চেপে ধরে গলা উঁচিয়ে পানি চাইলো। পানি নিয়ে গেল শ্রাবণ। তুতুন 2 বার লাগাতার বমি করে শান্ত হলো। ঈশা ওকে পানি খাওয়ালো। অতঃপর চোখে মুখে খানিক পানির ছিটা দিয়ে কাছে টেনে জড়িয়ে রাখলো নিজের সাথে। স্নেহভরা গলায় জিজ্ঞাসা করলো, বেশি খারাপ লাগছে? তুতুন কাঁপছে। কাঁপতে কাঁপতে কোনো রকমে জবাব দিল, আমি বাসায় যাব আপা। ওর কথা শুনে ঈশা শ্রাবণের পানে তাকালো। শ্রাবণ এগিয়ে এসে তুতুনের মাথায় হাত রাখলো। আলতো করে হাত বুলিয়ে বলল, একা বাসায় গিয়ে কি করে থাকবি? গাড়িতে কিছুক্ষণ ঘুমিয়ে নে, দেখবি আস্তে আস্তে ভালো লাগবে। তুতুন কান্না করতে লাগলো, যা দেখে ঈশা ওকে আগলে ধরে বলল, কাঁদছিস কেন সোনা? আমি আছি তো। তোর মেয়ে আপা থাকতে এত চিন্তা করতে হয়? আমার অনেক খারাপ লাগছে আপা, আমি আর ওই গাড়ি তুলবো না। শোনো মেয়ের কথা, আমরা এই গাড়িতে না উঠলে কি করে যাব বড় আপার কাছে? বড় আপা যে আমাদের পথ চেয়ে বসে আছে। বড় আপাকে চলে আসতে বলো না প্লিজ। চলে আসতে বললেই কি চলে আসা যায়? বড় আপা এখন শ্বশুর বাড়িতে, ওখান থেকে ওকে আসতে হলে সবার অনুমতি লাগবে। বলল শ্রাবণ। তুতুন বুঝতে চাইল না যেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঈশা ওর মাথায় হাত বোলাতে বোলাতে নিয়ে গেল গাড়ির কাছে। 7-5 বুঝিয়ে আবারও উঠিয়ে দিল গাড়িতে। তবে এবার সেও উঠল তুতুনের সাথে। পেছন থেকে কয়েকজন সামনের সিটে পাঠিয়ে দিল শ্রাবণের কাছে। বাচ্চাদের তুলে দিয়ে শ্রাবণ উঠতে নিলে ডেকে উঠল তুতুন। বলল, তুমিও বসো না আমার কাছে ভাইয়া, নয়তো আমার আরো খারাপ লাগবে। তুতুনের কথা ফেলতে পারল না শ্রাবণ। আরবকে বাচ্চাদের সাথে সামনে দিয়ে সে এসে বসলো তুতুনের আরেক পাশে। তুতুনকে আদর করে মাথায় হাত বুলে দিয়ে বলল, ঈশার কোলে মাথা রেখে শুয়ে পড়। তুতুন তাই করলো। ঈশার কোলে মাথায় রেখে শুয়ে পড়ল। ঈশা আস্তে আস্তে ওর মাথায় হাত বোলাতে লাগলো। তোরও তো গাড়িতে বমি করার স্বভাব আছে, বমি পেলে এক্ষুনি করে আয়। রুক্ষ গলায় কথাটা ঈশার উদ্দেশ্যে বলল শ্রাবণ। ঈশা মুখ কুঁচকে তাকালো, নাক সেটকে বলল, ছিল, এখন নেই। এখন আমার বড় গাড়িতে চড়ার অভ্যাস আছে।